তুই কি তোর আঙ্গুল নিতে এটা ভিডিও করে না কথার কসম কর কসম না মোবাইল সব আঙ্গিলে তেমন মানে গাজী সম্পর্কে তোর মতামতটা কি? গাজি হলো কাল্লে এবারে সমস্যা আমার রুমে রাত্রে 12:30টার দিকে বেলার মেয়ে তো আই হচ্ছে এত রুমের মতো বেগুন শুয়ে যায় 10টা 11টার দিকে এই জিনিসটা একটা জিনিস বিরক্ত লাগে বারান্দায় আছে আমি যেটা আমি বাসাটা তো কোথায় দোকানে বারান্দা যাই বই এত ভালো লাগে বারান্দাটা বুঝছিস না ওমা বারান্দাতে যাই তোমরা বেড়া কি হবে বেগুন 10টা বাজে টিভি বন্ধ করো টেলিভিশন বন্ধ করো ঘুম হবে আলমের ডায়লগ ঘুম হবে একটা আমি কইতে বন্ধ করো আলম নাটক দেখবে না না নাটক 10টা পরে নাটক দেখবে না অফিসে তো সকালে উঠতে হইব আমার মাঝে মধ্যে 10টা 10:30 11টা পর্যন্ত দেখে কিন্তু রুলস হলো যে 10টা যেটা সবসময় করে আচ্ছা বন্ধ করো বন্ধ হইলো তোমার কি এবার তুমি এই রুমে খাঁচার ভিতরে বই থাও আর এই রুমের কিন্তু ঘুমা হলো 12টা 1টা হ্যাঁ যেমন কি উজ্জ্বল ভাই বই টিভিতে মোবাইল টিভি কিংবা হয়তো কিছু দেখে কিংবা ফেসবুক টিভি হিন্দি ইয়ে আছে না ফিন্টু হ্যাঁ ফিন্টু মোবাইলে ইয়ে টিভি আর ইয়া মামুন সাহেব তো এবার 1টা 2টার দিকে মামুন সাহেবের কথা বাদ দিলাম তারপরে কোন গাজী তো গাজী গরুর মতো বাইরে না মতো ঠ্যাঙ্গন করি আমার বাইরে আচ্ছা গাজী ঢাকা থাকে না কেন হাতে কি কারণে থাকে এটা হাতে একমাত্র জানে এটা কেউ এই জিনিসটা কেউ এখনো বার করতে পারে না যে কোন কারণে গাজী ঢাকাতে থাকে এটা কেউ তোর কি মনে হয় যে এলাকায় কোনো এখন আমার কি মনে হয় যে কথাটা কইতেছি সেটা শোনো তুমি ব্যাপারটা হলো কালকে আমার বেলাল মেয়ে জিজ্ঞেস করতেছে তখন গাজী তখন বেলাল মেয়েরে কয় আপনি তো হলেন যে বিশেষজ্ঞ বেলাল মেয়েরে বেলাল মেয়ে কয় মানে গাজী গরম মানে একটু মানে জিদ তার উপরে এইভাবে কইতেছে আর কি যে আপনি তো ভাই মানে গাজীরে কয় আর কি যে আপনি গাজী খালি সবসময় ঘুমায় গাজী কি বুঝলাম না এই মানে হ্যান ত্যান কর তারপরে গাজী কথাই তো কইতে জানো না কি কয় নাই কয় এবার এই কাজ যদি কর পরে গাজী কয় আপনি তো বিশেষজ্ঞ তো মামুন মিয়া আর কি উজ্জ্বল ভাই এর লাগে আছে তো এরপরে আচ্ছা যাও গাজীটার পরে দেখি যে চুপ সবাই এরপরে বেলাল ভাই আমার একটু বইয়ের ভাষায় কথা বলছে যে মানুষজন কোন জায়গায় কিভাবে কথা বলতে হবে আগে সেটা জানা দরকার তারপর ওইভাবে কথা কওয়া দরকার তুমি তো ওটা কিছুই কও না এভাবে তো তুমি এরপরে আবার কিছু কইব না তুমি গাল একটা বাঁকা করে রাখবা 18 বছরের মহিলার মতো হ্যাঁ কয় তুমি কি কোন হিসাবে তুমি গালটা ব্যাখ্যা করো কম এরপর আছে দাও গেল অন্য প্রসঙ্গে আইলো সবাই এর ভিতরে আবার আমাদের বেলাল নিয়ে কয় বাচ্চারও দুসার আপনি বলেন তো কোন কেমন গাজী সম্পর্কে আপনি কিছু বলেন আমি ছিলাম হয়তো গাজী সম্পর্কে খালি বুক করবো আমরা এর পুরো মেসেজ বের করে সম্পর্কে আপনি জানতেছে মানে কোন কেমন আমরা জানতে লেখা বুঝছিস এখন আমি কি আর সব কথা কমু তারপর আমি যেগুলা কভার গুলো কইছি পরে তো কি বলছো তুমি আমি বললাম যে গাজী সাহেবের কথা ভাই আমি কি বলবো গাজী তো আমারে আখ্যায়িত দিছে যে আমি হলাম খ্যাত যেখানে আমি খ্যাত সেখানে আমি তো গাজী সম্পর্কে কিছু বলতে পারি না ভাই গাজী সম্পর্কে আমি কিছু বলবো না গাজী অত্যন্ত ভালো লোক কারণ গাজী মানুষের সম্পর্কে বলতে পারে সবাই কে কেমন আমি এটা বলতে পারবো না আপনি আমার কাছ থেকে জানিয়েন না আচ্ছা ঠিক আছে তাহলে গাজী সম্পর্কে না তুমি ডাবলুর কথা কো মানে ফিন্টু আর বললাম যে ফিন্টুর বেশ কেন মেজাজ গরম ছিল আমি বললাম এটা তো না দন্দা এটা তো কানে হলো না এই যে আমরা তখন ধরে কইছি না একটা কথা তো শুনছি না এরপরে উজ্জ্বল মেয়ে কয় না কানে হলো না মানে তা না কানে তো হনে এইরকম যে হনে মানে কম শোনে ওইটাই হ্যাঁ
আর হলো যে হাতে কোনো দোষ কিছুত নাই, হাতে ইয়ে হতে এখানে হতে এই বিছানা হতে এনে যা হতে ইয়ে যা বলিছে, এদের কোনো কিছু আসেনি, এদের এসব চিন্তা ভাবনা এতে এত এরকমই ভাই। এতে এক কথা আমি কমু যে আমরা বাসা এতে হলো না গাজীর বাসা গন্দা গন্দা, গাজীর গন্দা করে দেবে, ঠিক আছে। এরপর আমি খালি সব জায়গায় গাজীর বাসা ইয়ে করে দিয়ে আমি বললাম যে গাজীর বাসা গন্দা, ডাবল হলো গন্দা, আচ্ছা ঠিক আছে। তারপরে উজ্জ্বল সাহেবের কথা বলেন। আমি বললাম যে উজ্জ্বল সাহেব তো এক কথায় উজ্জ্বল সাহেব হলো আপনার উজ্জ্বল সাহেব হলো কি বলে মানে শৌখিনতার মানুষ। তারপরে উজ্জ্বল সাহেব হলো সুখী মানুষ। এরপরে তো কয় আচ্ছা আপনি তো বললেন উজ্জ্বল সাহেব সুখী মানুষ, তো কিভাবে সুখী হোক এগুলো বলেন। আমি দেখলাম যে ধরেন এ খুব অল্প সময় ভালোবাসার মানুষ পাই গেছে, এদিক দিয়ে একটু সুখী। তারপরে এমন যে জব করে সবচেয়ে মানে এই ম্যাচে আমি যতজন দেখছি সব থেকে ভালো জব উজ্জ্বল সাহেব করে। এমনকি তার ইচ্ছা মতো আসা দেওয়া করতে পারে, তাহলে এটা স্বাধীনতা না? সে শৌখিন মানুষ, শৌখিন ভাবে সবকিছু পাইছে, সে ওয়াইফও পাইছে চাকরিও পাইছে, দুটোটাই শৌখিন ভাবে পাইছে। ওই হিসাবে উজ্জ্বল ভাই তো অনেক শৌখিন মানুষ। আচ্ছা ঠিক আছে। পরে তো আচ্ছা মামুন সাহেবের ব্যাপারে বলেন। মামুন ভাই তো নাই, মামুন ভাই সামনে কি বলবো, উনি আসে রাতের 2টা যায় আবার 12টা 1টা দিনে। ওনার সম্পর্কে কি বলবো, তবে ওনার সম্পর্কে হলো যে ওনার খুব মেজাজ, উনি কেন বোরে ফি দেখি না এটা আমার সন্দেহ আছে। উনি মনে ওনার আমি আর পরে ডাবলুর পাচ্ছেন ডাবলু ওই তুমি মামুন ভাই কি বোরে বাড়ি যে ফিরে এডি করেনি হয়তো হের বোরে হিট তো তুই হিটবি। আমি বললাম যে না আমি তো মানে আমার তো মনে হয় যে হে বোরে হিটে, কারণ হের যে মেজাজ। এরপরে আমার ডাবল ভাই প্রশ্ন হলো যে আপনি কিভাবে বুঝলেন হের মেজাজটা অনেক বেশি গরম। তো তখন আমি কইলাম যে হে দাঁড়ান রুমে আইছে, লাইট একটা বন্ধ করে দিয়েছে, এই ফ্যানটা কি চলে, খুব মেজাজ গরম। তারপরে হলো যে এই ডাবলু দিয়ে এসো, এই এখানে রেখে রেখেছে। তার মানে হলো যে হের মেজাজ সম্পর্কে আমার কিছুদিনের মধ্যে অনেক ধারণা হয়ে গেছে, হে হলো উগ্র মেজাজ, এর অনেক মেজাজ গরম। তারপরে আচ্ছা তাইলে বলেন তো আপনাদের একরাম সাহেবের কথা, একরাম সাহেব কেমন? আমি বললাম যে একরাম তো অনেক, একরাম সম্পর্কে কি বলবো, মানে একরাম তো শুধুই রুমে আসে ছিলেন, একরাম তো আমার ফ্রেন্ড। তো ওই হিসেবে একরাম সম্পর্কে আমি যতটুকু জানি, ও যখনই কুল থাকে তখন ওর মতো ভালো মানুষ থাকে না, আর ও যখন মেজাজ গরম হয় তখন তো কারে কি বলতেছে তার দেমাকে এটা থাকে না, তখন সে সবাই এক সমান মনে করে। তো একদম ভালো মানুষ, একটা সম্পর্কে আর কি বলবো। এরপরে তো আচ্ছা তো মাস্টার সাহেবের ব্যাপারে বলো। বললাম যে মাস্টার সাহেব তো উনি এক্সাইটেড থাকে সবসময়, ওনার সম্পর্কে তো কিছু বলার নাই। এক্সাইটেড থাকে মানে হলো যে সব সময় এনজয় করে, সে মজা করে, মানে নিজ থেকে করে। ধরেন আসলো আসিরা হাসাহাসি করলো, ওটাও ভালো দিক, ভালো মাস্টার সম্পর্কে বললাম। এরপরে ইয়া সম্পর্কে বলার লাগে কি আলম ভাই, আলম ভাই সম্পর্কে আমি বললাম যে আলম ভাই সম্পর্কে তো বলবো আর কি, রুমে যখন আলম ভাই আসে তখন রুম গরম হয়ে যায়। আর টেলিভিশনে তো নাটকের সেরা আলম ভাই,
যে আপনি অন্য চ্যানেলে দেখতে পারবেন না। রিমোটটা ওনার কাছে কন্ট্রোল করবে, অন্য চ্যানেলে কি হচ্ছে না হচ্ছে এটা আপনার দেখার চান্স নাই। কোন চ্যানেলে নাটক হচ্ছে আলম ভাই ওটা দেখবো। আর কি বলবো, ভালো খারাপ যে ভালো খারাপ দুটোটাই আছে ওনার ভিতরে। সবার উপস্থিতিতে? হ্যাঁ হ্যাঁ না, সবার উপস্থিতি না, তখন আসলে আমাদের রুমমেট যারা, ওদের রুমমেটে খালি বেলাল ভাই ভাই আছে। আচ্ছা, তারপর লাস্ট বেলাল ভাই সম্পর্কে? না, তারপরে বলতেছে যে মঈন সাহেবের সম্পর্কে বলেন। মঈন ভাই সম্পর্কে সবচেয়ে রুমের সবচেয়ে শান্ত মানুষ হলো যে মঈন ভাই, যিনি কখনো উগ্র মেজাজি কারোর সাথে দেখান নাই, যিনি সবসময় সবার সাথে ভালো দিয়ে সুন্দরভাবে চলে, অনেক শান্ত স্বভাবের মানুষ হলো মঈন সাহেব। আমার সম্পর্কে বলেন। আমি বললাম যে আপনার সম্পর্কে তো আমি বলার প্রশ্নই আসে না, যেখানে আমাদের গাজী সাহেব বলল আপনি হলেন কি বলে গেলাম তো বিশেষজ্ঞ, যেখানে গাজী সাহেব বললো আপনি বিশেষজ্ঞ, সেখানে তো আমি অন্য কিছু বলে আপনাকে ছোট করতে পারি না। ঠিক আছে তো, এই আর কি কথা। তো সব মিলিয়ে আপনার এই বাসায় আপনার এক মাসে আপনার ব্যাপারে বলেন। আমি বললাম যে আমার ব্যাপারে আমি কেন বলবো, আমি আজকে 1 মাস প্রায় 15 দিন হয়েছে, তো ইতিমধ্যে আমি কতটুকু ভালো খারাপ ভাবে আছি এটা তো আপনারা জানান। তো আমি আমার সম্পর্কে আমি একটু জানিয়ে ফেলছি, যেখানে গাজী আমাকে বলে আমি খ্যাত, সেখানে আমি তো খ্যাত নাই। আচ্ছা রঞ্জু ভাই, আপনার কেমন কাটলো এখানে এই যে গত 1.5 মাস? কেমন ভয়াবহ? না না না, ভয়াবহ তো আমার ঝড় বয়ে গেছিল একবার আমার উপরে, সেটাও সেখানে গাড়ি ছিল। আর আরেকটা ব্যাপার হলো যে ম্যাচ সম্পর্কে লাইফে ধারণা হইলো, ম্যাচ থাকাটা কি। তারপরে আমি ম্যাচে অনেক জায়গায় ছিলাম, মানে ফ্রেন্ডের ম্যাচে, এখানে তো আমি নির্দিষ্ট ভাড়া দিয়ে ম্যাচ ভাড়া করলাম ওই হিসেবে আসি। তো এটা একটু ব্যতিক্রম অন্যগুলা থেকে। ব্যতিক্রমটা হলো যে মানে আইডিয়া আর কি, এক একজন মানুষের সম্পর্কে এক এক রকম আইডিয়া নিলাম। তারপরে কিভাবে চলে মানুষ, সব জায়গায় কিভাবে চলতে হইব, ওই হিসেবে তো অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তো এক্সপিরিয়েন্স হওয়া মানে ভালো লাগা। চলে গেলে কি মিস করবেন এখানে এই পরিবেশ সবাইকে? চলে গেলে তো অবশ্যই মিস করতে হবে, কারণ যেখানে ভালো লাগে মানুষের সেখানে সেই জায়গাটাকে সবাই মিস করে সবাই। তো আমার ভালো লাগছে, যদিও আমার অনেক টাকা দামের জিনিস হারিয়ে আমি কিছুদিন মানসিকভাবে কষ্ট ছিলাম, তাও ভুলার নয়। আর সুয়াদ সম্পর্কে কিছু বলেন আপনি? সুয়াদের সম্পর্কে এখানে কেন আসবে, সুয়াদ মাঝে মধ্যে আসতো, এই জন্য আর কি। ও আসতো মাঝে মধ্যে, ওর সাথে ঘোরাফেরা করতাম। ওরা হয়তো বা ঢাকাতে অনেকদিন আছে, কিন্তু ওভাবে ঘোরাফেরা করে না, বাসা থেকে বাইরে হয় না, কোথাও যাওয়া হয় না। আমি আসার ইস্যুতে হয়তো বা ও আসছো কিছুদিন, একসাথে দেখলাম, মুভি দেখলাম। আপনার যে উদ্দেশ্যে আসছেন ঢাকায় কতটুকু সফল? আমি সফলের ব্যাপারটা আসলে পুরোপুরি ভাবে বলতে পারতেছি না, কয়েকটা কারণ আছে। যেমন আমি উদ্দেশ্য আসছিলাম অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে আমার একটা উদ্দেশ্য সফল হয়েছে, আর অন্যান্য উদ্দেশ্যগুলো আমার সফল হয়নি। অনেক শুভকামনা আপনার জন্য। অনেক শুভকামনা দিতেছে, ঠিক আছে। তবে আসলে